শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, রাজ্যের 4 জেলায় বাজ পড়ে মৃত 17। শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই বাজ পড়ে মৃত্যু হয়েছে 9 জনের। পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত 5 জন, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরেও 1 জনের মৃত্যু। যেমনটা আমরা জানতে পাচ্ছি যে রাজ্যে 4 জেলায় বাজ পড়ে মৃত 17, বাঁকুড়ায় বাজ পড়ে, তার মধ্যে বাঁকুড়া জেলাতেই 9 জনের মৃত্যু হয়েছে। বাজ পড়ে মৃত 17, বাঁকুড়ায় বাজ পড়ে মৃত 9 জন এবং পূর্ব বর্ধমানেও বাজ পড়ে মৃত্যু হয়েছে 5 জনের, যেমনটা আমরা জানতে পাচ্ছি। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, রাজ্যের সংখ্যাটা যদি দেখি, 4 জেলায় বাজ পড়ে মৃত এখনো পর্যন্ত 17 জন, তার মধ্যে বর্ধমানেই বাজ পড়ে মৃত 5 জন। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই যে 17 জন এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তার মধ্যে বাঁকুড়া জেলায় রয়েছে যেমন 9 জন, তেমনি পূর্ব বর্ধমান জেলাতে রয়েছে 5 জন। এছাড়াও পুরুলিয়া জেলায় 1 জন, পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় 1 জন এবং দক্ষিণ দিনাজপুরেও 1 জনের মৃত্যু হয়েছে। এবং এই যে এতজনের মৃত্যু হয়েছে তার বেশিরভাগই কিন্তু তারা মাঠে কৃষিকাজ করাচ্ছিলেন কিংবা গরু চড়াতে গিয়েছিলেন। এবং দিনের বেলায় এই যে বজ্রপাত, তার ফলেই কিন্তু মৃত্যুর সংখ্যাটা এতটা বেড়েছে। এবং রাজ্য আবহাওয়া দপ্তরের একটা সতর্কতা ছিল যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং এক্ষেত্রে প্রশাসনিক একটা অ্যাপ ব্যবহার করা হয়, যা আগাম সতর্কতা হিসেবে মোবাইলে পৌঁছে যায়। কিন্তু এই যে প্রান্তিক মানুষ যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন বোধহয় এখন থেকে যাচ্ছে। কারণ আবহাওয়াবিদরা বলছে যে দূষণের কারণে এখন বজ্রপাতের ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে এবং এই যে প্রান্তিক মানুষ যারা মাঠে কাজ করছে, আমাদের যে খবর এখনো পর্যন্ত পাচ্ছি, 4 জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে 17 জনের। গত কয়েক ঘন্টার যদি হিসেব দেখি, তাহলে 17 জনের মৃত্যু হয়েছে 4 জেলায়। আর সেই বজ্রপাত থেকে বাঁচাতে এবার দামিনী অ্যাপ, বজ্রপাতের সতর্কবার্তা দিতে চালু হলো দামিনী অ্যাপ। তারপরেও রাজ্যে একই দিনে বাজ পড়ে মৃত্যু হয়েছে 17 জনের। আর এরপরেই দামিনী অ্যাপের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ বজ্রপাত থেকে বাঁচাতেই এই অ্যাপের বন্দোবস্ত করা হয়েছে, এই অ্যাপ বানানো হয়েছে, এই অ্যাপ আনা হয়েছে বজ্রপাত থেকে বাঁচাতে দামিনী অ্যাপ। আর সেই অ্যাপের নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই একই দিনে রাজ্যের 4 জেলায় 17 জনের মৃত্যু হয়েছে। সরাসরি চলে যাব, ইরন রায়বর্মন রয়েছে আমার সঙ্গে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, যে অ্যাপের ফলে মানুষজন জানতে পারবে, সতর্ক বার্তা দেওয়া হয়েছে আর তাতেই চালু হয়েছে দামিনী অ্যাপ, কিন্তু তারপরেও এই একই দিনে 17 জনের মৃত্যুর পর তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। একদমই, দেখো, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে দামিনী অ্যাপ ঘোষণা করা হয়েছিল, বলা হয়েছিল যে গুগল প্লের মাধ্যমে এই অ্যাপ ডাউনলোড করে যে কোনো ব্যক্তি, আমজনতা, তারা জানতে পারবেন যে কোথায় বাজ পড়তে পারে। একেবারে নির্দিষ্ট করে জায়গা না জানলেও একটা 20 থেকে 40 কিলোমিটারের মধ্যে একটা জায়গা, জোন, সেই অ্যাপ বলে দিতে পারবে কোথায় হবে। কিন্তু প্রশ্ন উঠছে এখানেই যে দামিনী অ্যাপ থাকার ফলেও কি করে এত মৃত্যুর সংখ্যা হচ্ছে। একদিনে 17 জন বাজ পড়ে মারা গেলেন রাজ্যে, 17 জন, সংখ্যাটা কিন্তু বিরাট। এই অ্যাপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ এই অ্যাপ কতটা কার্যকারী, যতটা রেঞ্জ বলা হচ্ছে আদৌ কি সেই রেঞ্জের মধ্যে হচ্ছে? এবং পাশাপাশি দুটো জিনিস রয়েছে, একদিকে রয়েছে যে দূষণের বিষয় রয়েছে, সেক্ষেত্রে অ্যাপ কতটা কাজ করছে, কতটা পজিটিভ রিপোর্ট দিচ্ছে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। এবং দ্বিতীয় যে প্রশ্ন, যে তুমি যদি দেখো যারা মারা গেছেন তারা কিন্তু বিভিন্ন জেলায় বা প্রত্যন্ত গ্রামের দিকে, সেক্ষেত্রে এই অ্যাপের ব্যবহারই বা কতটা করা সম্ভব। প্রত্যন্ত চাষি বা যারা গ্রামের প্রান্তিক মানুষ আছেন, তাদের পক্ষে কি স্মার্টফোন রয়েছে, তাদের পক্ষে কি গুগলের এই অ্যাপ ডাউনলোড করে আদৌ দেখা সম্ভব, সেটাও কি তারা করতে পারবেন? এই দুটো পার্ট কিন্তু অবশ্যই রয়েছে। তাই এই যে অ্যাপের ঘোষণা করা হয়েছিল, দামিনী অ্যাপ, যার মাধ্যমে বজ্রবিদ্যুৎ কোথায় হবে, কোথায় বজ্রপাত হবে, সেটা আগাম জানতে পেরে সেখান থেকে অন্তত সেভ করা যাবে মানুষকে, কিন্তু আলটিমেট তার কাজ বা কার্যকারিতা খুব একটা কিন্তু চোখে পড়ছে না। এবং যার জ্বলন্ত উদাহরণ, একদিনে 17 জনের মারা যাওয়া বিদ্যুৎ বাজ পড়ে। এবং এই অ্যাপের যে কার্যকারিতা, তাহলে কি কাজ করছে এই অ্যাপ?
অ্যাপ কিভাবে কাজ করছে প্রশ্ন উঠছে, এবং অ্যাপ আদৌ কারা ব্যবহার করতে পারছেন কিনা সেই প্রশ্নও থাকছে। তাই এই অ্যাপ নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করা প্রয়োজন, কারণ এর কার্যকারিতা আদৌ কতটা বেটার করা যায়। না হলে কিন্তু এই অ্যাপ হয়তো নামেই থাকবে, কিন্তু আলটিমেট মানুষকে এই বাজপড়া থেকে বাঁচানোর ক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাবে। বেশ, ওদিকে আসানসোলের আপডেট দেব। আসানসোলে অপহরণের অভিযোগে রহস্য অপহরণ করে ভিডিও কল এবং অপহৃতার তার ফোন থেকেই ভিডিও কল এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অপহরণকারীদের ডেরা থেকে ছাত্রের ভিডিও কল এবং তারপরেই মুক্তিপণ দাবি। গত শনিবার থেকে নিখোঁজ ক্লাস 10-এর ছাত্রী, রবিবার মুক্তিপণ চেয়ে পরিবারকে মেসেজ দুষ্কৃতীদের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে দীপক রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, রবিবার এই মুক্তিপঞ্চে মেসেজ দুষ্কৃতীদের, সোম মঙ্গল বুধ 3 দিন মাঝখানে আজ বৃহস্পতিবার, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি কোন পথে? দেখো, পুলিশ জানাচ্ছে কি অপহরণকারীদের মোবাইলে টাওয়ার লোকেশন বদল হচ্ছে। ঝাড়খণ্ডে কখনো তাদের লোকেশন পাওয়া যাচ্ছে, তো আবার কখনো বিহারে লোকেশন পাওয়া যাচ্ছে। তাই সেক্ষেত্রে পুলিশকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে একটু বাধার মুখে পড়তে হচ্ছে। কিন্তু যে ঘটনা ঘটেছে, অপহরণ হয়েছে একজন ছাত্রী, তারপর মুক্তিপণের দাবি চেয়ে প্রথমে ছাত্রীর মোবাইল ফোন থেকে তার পরিবারের সদস্যকে মেসেজ, তারপর সেই মেসেজে কোনো সাড়া দেয়নি ছাত্রীর পরিবার। এরপর ওই মেসেজ বদল করা হয়, খুনের হুমকি দেওয়া হয় কি ওই ছাত্রীকে খুন করে দেওয়া হবে যদি মুক্তিপণের টাকা সঠিক সময় না দেওয়া হয়। এতেও কিন্তু পরিবারের সদস্যদের কাছে সেরকম কোনো সাড়া ফেলেনি। শেষমেশ আজ ভিডিও কলের মাধ্যমে ওই ছাত্রীরই মোবাইল ফোন থেকে ভিডিও কল করা হয় পরিবারের সদস্যকে এবং দেখানো হয় কি পরিস্থিতিতে রয়েছে তার বাড়ির কন্যা। কারণ হচ্ছে যেই দৃশ্য দেখতে পেয়েছে পরিবারের সদস্যরা, মুখে কাপড় বাঁধা এবং খুবই কষ্টের মধ্যে রয়েছে, সে নিজের প্রাণের ভিক্ষে চেয়েছে। পরিবারের সদস্যদেরকে বারবার আর্জি জানাচ্ছে তাকে এইখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। তাতেই কিন্তু উদ্বেগ বাড়ছে ওই ছাত্রীর পরিবারের এবং নতুন করে ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। কারণ এই ভিডিও যখনই দেখতে পেয়েছে তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছে। প্রথমে মুক্তিপণ চেয়ে মেসেজ, তারপর প্রাণনাশের হুমকি এবং শেষমেশ ভিডিও কল অপহরণকারীদের। এবং এই ভিডিও কল পাওয়ার পরই নতুন করে তদন্ত শুরু করে তাদের মোবাইলের টাওয়ার ধরে লোকেশন ধরে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। বেশ, शनिवार को 9:45 बजे ट्यूशन पढ़ने गए थे। उसके बाद 4:30-5 बजे पता थाना में हम लोग इन्फॉर्मेशन किए तो उसका लोकेशन आसनसोल दिखाया। आसनसोल बस स्टैंड से वो कि हमको बचा लीजिए, हम कोई कार में है, हमको मार देगा। फिर वो लोकेशन बहुत दूर लखीसराय होते हुए ये इलाहाबाद होते हुए इलाहाबाद, फिर सूरत, अहमद सूरत, फिर मुंबई, और अभी तक इसका कोई पता नहीं। वो फिरौती का भी मांग किया है, उसका बारकोड भी भेजा गया है, 3 फोटो भेजा है। उसका कुछ गंभीर हालत में हमने प्रशासन को पूरा खबर दिया, हमने FIR किया, लेकिन आज 4 दिन हो गया, अभी तक मेरा बच्ची का कोई पता नहीं। কাজের প্রলোভন দেখে ভিন রাজ্যে পাচার, কেন্দ্রীয় সংস্থার আড়ালে নারী পাচার চক্র। শিলিগুড়ি ঠাকুরনগরে সেন্টার খুলে পাচার চক্র গ্রেফতার, সেন্টারের কোঅর্ডিনেটর সহ 2। আপনাদের জানিয়ে রাখি 56 জন তরুণীকে বেঙ্গালুরুতে পাচারের চেষ্টা করা হয়েছিল, আর সেই ঘটনায় এবার কোঅর্ডিনেটর সহ গ্রেফতার করা হয়েছে 2 জনকে। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, কোঅর্ডিনেটরকে তো আটক করেছিল, তারপর গ্রেফতার? একেবারেই তাই, গতকালই তাকে আটক করা হয় এবং তার কথাতে অসংগতি থাকায় কিন্তু তাকে গ্রেপ্তার করা, এবং তার সহযোগী আরও একজনকে কিন্তু গ্রেপ্তার করে, যারা ছত্তিশগড়ের বাসিন্দা। গতকালই তারা এসেছিল, যেহেতু সেন্টারের যে স্টেট হেড তাকে প্রথম দিনে গ্রেপ্তার করা হয় এবং তার একটা সহযোগীকে। এই নিয়ে ঘটনা এখনও পর্যন্ত 4 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যদিও গতকাল কিন্তু এই প্রোগ্রাম কোঅর্ডিনেটর তিনি কিন্তু আমাদের জানিয়েছিলেন যে বৈধ নথি রয়েছে, কিন্তু থানার কাছে বা তদন্তকারী অফিসারদের কাছে কিন্তু সেই বৈধ নথি তিনি দেখাতে পারেননি, আর সেই জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি যে গত সোমবার বেঙ্গালুরুতে চাকরি দেওয়ার নাম করে 56 জন তরুণীকে, বিশেষ করে ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব এলাকা, জলপাইগুড়ি জেলার একাংশে কিন্তু যাদের দুস্থ পরিবার, সেই সুযোগকে কাজে লেগে তাদেরকে পাচারের ছক কষেছিল। এবং 2022 সাল থেকে কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আওতাভুক্ত দীনদয়াল উপাধ্যায়, এই যে দীনদয়াল উপাধ্যায় যে সংস্থাটি ছিল, যেখানে মূলত কিন্তু যে প্রশিক্ষণ দেওয়া হতো তার সেই ক্ষেত্রে না দিয়ে অন্য
কোনো পেশাতে তাদেরকে নিয়োগ করা হতো। এখানেই কিন্তু তদন্তকারীদের সন্দেহ হয় যে যেখানে হোটেল ম্যানেজমেন্টের কোর্স পড়ানো হচ্ছে সেখানে কেন একটি স্কুটি কোম্পানিতে চাকরি দেওয়া হবে। এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে, আর অন্যান্য নথি তাদের থেকে খতিয়ে দেখে তাদেরকে কিন্তু আবারও পুলিশ তাদের হেফাজতে পেয়েছে এবং 4 জনকে মুখোমুখি জেরা করে এই ঘটনার সামনে আনতে চাইছে তদন্তকারী রেল পুলিশ কর্তারা। বেশ, বিয়ে করতে প্রেমিকাকে সন্তান খুনের শর্ত। পলাশীপাড়ায় প্রেমিকের শর্ত মেনেই 2 বছরের সন্তানকে খুন করলেন মা। পলাশীপাড়ায় রাহুল শেখের সঙ্গে প্রেম মিনা খাতুনের, আর রাহুল শেখ বলেছিল বিয়ে করবে মিনা খাতুনকে, কিন্তু শর্ত একটাই, সন্তান 2 বছরের ফুটফুটে সন্তান, তাকে খুন করতে হবে। তারপরে খুনও করলেন মা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে সমীর রুদ্র রয়েছে। সমীর, এ কেমন মা যে বয়ফ্রেন্ডের জন্য এই শর্ত মেনে নিয়ে নিজের সন্তানকে খুন করতে একবারও পিছপা হলেন না? দেখো তমশ্রী, এই মহিলার কীর্তিতে কিন্তু হতবাক স্থানীয় বাসিন্দারা। কারণ পলাশীপাড়া থানা ধাওয়াপাড়ার বাসিন্দা রাহুল শেখ, ইতিপূর্বে তার 3টে বিয়ে হয়েছে, 3টি সন্তানও রয়েছে। প্রথম এবং তৃতীয় স্ত্রীকে তিনি বাদ দিয়ে দিয়েছেন, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকেন। এমত অবস্থায় কিছুদিন আগেই দক্ষিণ 24 পরগনার উস্তি এলাকার বাসিন্দা মিনা খাতুনের সঙ্গে তার পরিচয় হয়। এই মিনা খাতুন বিবাহিত, তার 2 বছরের একটি কন্যা সন্তান আছে। ফোনে তাদের মধ্যে আলাপ হয় এবং কাজের সূত্রে এই রাহুল দক্ষিণ 24 পরগনা যায়। এরপর সেখানে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং এরপরে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু রাহুল শর্ত দেয় যে তার ওই কন্যা সন্তান থেকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। দিন 7 আগায় এই মিনা খাতুনকে সঙ্গে নিয়ে রাহুল ধাওয়াপাড়াতে নিজের বাড়িতে আসেন এবং গতকাল হঠাৎই এলাকায় প্রচার করে দেয় তাদের মেয়ে ডায়রিয়া হয়ে মারা গিয়েছে। কিন্তু স্থানীয় লোকজন বা পরিবারের লোকজন তাদের বিশ্বাস হয়নি, তাদের সন্দেহ হয় যে তাকে খুন করা হয়েছে। এরপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়, পাশাপাশি এদের দুজনকে আটক করে নিয়ে যায়। জেরার মুখে স্বীকার করে যে তাদের 2 বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছে। কিন্তু কেন না, রাহুল তাদেরকে শর্ত দিয়েছিল যে তাদের এই যে 2 বছরের কন্যা সন্তান তাকে পৃথিবীকে থেকে সরিয়ে দিয়ে তারা সুখে ঘর সংসার করবেন, যেন কোনো পথের কাটা না থাকে। এই মেয়েটি অর্থাৎ যে রাহুল, এই যে কন্যা সন্তানের মা, সে তার কিন্তু প্রথম পক্ষের স্বামীর কাছে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। সে বাধ্য হয় দ্বিতীয় পক্ষের এই রাহুলের শর্ত মেনে নিতে এবং সেই শর্ত মেনে নিয়েই তার নিজের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করে এবং পাড়ায় প্রচার করে যে ডায়রিয়া হয়ে মারা গিয়েছে। যদিও এই গল্প পুলিশের বিশ্বাস হয়নি, অবশেষে এখন পুলিশের জালে এরা ওই 2 স্বামী স্ত্রী এবং তাদেরকে ইতিমধ্যে তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে এবং জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। বেশ, আমি জিজ্ঞেস করেছি ছেলেটা কী হয়, কালকে দুপুরবেলা দেখলাম টাটকা ছেলে, বলছি বমি পায়খানা হয়ে মারা গেছে। না মারা যায়নি, কি মারা যায়নি, কি মারা বল নাইলে মারবো কোনো মতো কবলাই না যে মারতে যায়। যে একটা ঘরের লোক হই দিয়ে সবাই বাড়ির যারা আশপাশের লোক ছিল তারা বলছে এটা মেরে ফেলা। থানায় ফোন করে যে পুলিশ গিয়ে ছেলেটাকে মেয়েটাকে আর লাশটাকে তুললে চলে আসে। এই মিনা খাতুনের এর আগে একটি বিয়ে হয়েছিল। এই সন্তানটি সেই স্বামীর সঙ্গে যখন থাকাকালীন তার এই সন্তানের জন্ম হয় এবং তারপর সে স্বামীকে ছেড়ে এখানে চলে আসে এই রাহুল শেখের হাত ধরে। রাহুল শেখ তাকে বুঝিয়েছিল যে তুমি যদি সন্তানকে সরিয়ে দাও বা তোমার থেকে আলাদা করে দাও তবে আমি তোমাকে নিয়ে সংসার করবো এবং বাইরে আমরা গিয়ে সংসার শুরু করব। এবং মেয়েটি জিজ্ঞাসাবাদে আমাদেরকে জানায় যে সে এই বাচ্চাটাকে হত্যা করেছে এবং এই হত্যার পিছনে মেয়েটি এবং এই রাহুল শেখ দুজনে ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হলো শিক্ষককে। আলিপুরদুয়ারের শামুকতলায় গ্রেফতার ভূগোল শিক্ষক ভাস্কর পাল। কম্পিউটার রুমে ছাত্রীদের ডেকে অশালীন আচরণ। প্রধান শিক্ষকের কাছে অভিযোগ, স্কুলে সালিশি সভা করে মিটমাট করা হয়, কিন্তু তারপরে গ্রেফতার করা হলো। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, একজন শিক্ষক যেখানে স্টুডেন্টরা পড়তে যায় তাদের সাথে এই রকম অশালীন আচরণের পর শুধুমাত্র সালিশি সভাটিকে মিটমাট কেন করা হয়েছিল, পরে গ্রেফতার করা হলো কেন? দেখো, যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ কিন্তু কার্যত বিষয়টা মিটিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল এবং মিটেও গিয়েছিল, কিন্তু কোনো রকমভাবে এই খবরটি চলে যায় যে আলিপুরদুয়ার যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সিডাব্লিউসি, সেই সিডাব্লিউসির কাছে চলে যায় এবং সিডাব্লিউসির কাছে কিন্তু এই অভিযোগ যাওয়ার পরেই কিন্তু সিডাব্লিউসি একেবারে নড়েচড়ে বসে এবং তারা পুলিশকে বিষয়টি জানান। পুলিশকে জানানোর পরেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয় এবং এই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
সিডাব্লিউসির বক্তব্য যে এই ধরনের একটা অপরাধ যেখানে স্কুলেই ছাত্রীদের হেনস্থা করা হচ্ছে, যৌন হেনস্থা করা হচ্ছে, এইরকম গুরুতর অভিযোগে কোনো সালিশি সভা হতে পারে না বা সালিশি করে বিষয়টা মিটিয়ে দেওয়ার বিষয় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সেই কারণেই কিন্তু এই শিক্ষক গ্রেপ্তার হয়েছে, যদিও এই শিক্ষকের দাবি যে তিনি কড়া হাতে ছাত্রীদের শাসন করতেন, সেই কারণে ছাত্রীরা রাগান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে। বেশ, কিছু না, আমি ক্লাসে বকা টকা দিয়েছিলাম, এমনিতে একটু করা, আমি শাসন করি একটু, কিছু ক্ষোভ ছিল মনে কিছু স্টুডেন্টের, ওরাই কমপ্লেন করেছে। তবে আমি সম্পূর্ণ নির্দোষ, 18 বছর থেকে আমি শিক্ষকতা করছি, আমার নামে কোনোদিনও কোনো অভিযোগ হয়নি। গ্রাম্য সালিসি তো সেটা তো নাকি মীমাংসা হয়েছিল, হ্যাঁ, কোথায় বসছিলেন? স্কুলেই, গার্জিয়ানদেরও কোনো অভিযোগ নেই লিখিত কোনো রকম কিছু, যা ভুল বোঝাবুঝি হয়েছিল ক্লাসে সবই মিটে গেছে। এরপরও অ্যারেস্ট হলেন কেন তাহলে? আমি বুঝতে পারছি না এখন। ধর্ষণ খুনে অভিযুক্ত খালাস, তমলুকে প্রমাণের অভাবে খালাস অভিযুক্ত। পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন নিহতের পরিবারের। 2018 সালের একটা ঘটনা। আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে, সরাসরি সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, 2018 সালে কি হয়েছিল এবং কোন গ্রাউন্ডে অভিযুক্তরা এই যে খালাস হয়ে গেলেন, বেকসুর খালাস হয়ে গেলেন, এরপর পরিবার কি ভাবছে, পরবর্তী পদক্ষেপ কি নেবে পরিবার? তমশ্রী, দেখো, ঘটনাস্থল যেখানে চিয়ারা গ্রাম তমলুকের, সেখানে কিন্তু 7 বছর আগে অর্থাৎ 18 সালে একটি ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষজন পথে নেমেছিল। 9ম শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় এবং তারপরেই অভিযোগ ওঠে যে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এবং অভিযুক্ত হিসেবে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিন্তু 7 বছর ধরে এই যে আদালতে মামলা চলছে, শেষমেশ দেখা গেল আজকে আদালতে বেকসুর খালাস এবং তারপরে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ তার বাবা মা, অর্থাৎ নিহত এই ছাত্রীর বাবা মা, তারা কিন্তু হাইকোর্টে যেতে চাইছেন। তারা বলছেন পুলিশের অসহযোগিতা এবং একই সঙ্গে তারা যে আইনি ব্যবস্থার উপর নির্ভর করেছিলেন, ভরসা রেখেছিলেন, সেখানে আজকে হতাশ হয়েছেন। তারা বলছেন যে প্রমাণ ঠিকঠাক পুলিশ দিতে পারেনি বা দেয়নি, এমন মারাত্মক অভিযোগ তমশ্রী তারা সামনে এনে রীতিমতো সরব হয়েছেন। তারা আজ আদালত চত্বরে, যে আদালত চত্বরে বারবার গত 7 বছরে এসেছেন, তারা অর্থাৎ কিনা ওই নিহত ছাত্রীর বাবা মা তা আজকে ক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন পুলিশি নিষ্ক্রিয়তার কথা বা পুলিশ ঠিকঠাক পদক্ষেপ নেয়নি, প্রমাণ দেওয়ার জন্য যে ব্যবস্থা সেটা করেননি এবং তার ফলেই বেকসুর খালাস হলো যে অভিযুক্ত, তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে যাচ্ছেন, এমনটাও জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে গোটা ঘটনায় আজ তমলুক আদালত চত্বর এবং তমলুক জুড়ে কিন্তু একটা বলা যায় যে শোরগোল শুরু হয়। আসলে স্বেচ্ছাসেবী সংস্থা, কিছু এলাকার মানুষজন, তারাই এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। তারা বারবার মিছিল করেছেন, অপরাধী অভিযুক্তদের শাস্তি দাবি করেছিলেন। শেষমেশ আজকের এই রায় তাদেরও হতাশ করেছে। তারাও বলছেন পরিবার আর্থিক দিক থেকে যথেষ্টই দুর্বল রয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে তারাও কিন্তু পদক্ষেপ নিতে, অর্থাৎ হাইকোর্টে যে যাবে এই মামলা নিয়ে, সেখানে কিন্তু তারা পাশে দাঁড়াবেন। তমশ্রী, বেশ সুজিত। 2018 সালে আমার মেয়ে 30শে জুন খুন হয়েছিল, 4 দিন বাদে পেয়েছিলাম। তো আজ 7 বছর আমরা তো সেই কেসের জন্য লড়ছি। তো আজকে তো ছেলেটিকে তো বেকসুর খালাস করে দিয়েছে। এখন আমাদের দাবি যে ও যদি বেকসুর, তো আর দ্বিতীয় ব্যক্তি কি? চলার পথে জীবনটাই তাকে শেষ করে দিল। তাহলে আজ আমরা 7 বছর ছুটে কি পেলাম? পুলিশের কোনো সাহায্য পেলে তাহলে আজকে আমরা রায় পেতাম। খালাস দিয়েছে এই কারণে, বললেন যে ইনভেস্টিগেশনে ল্যাকুনা ছিল, যার জন্য আসামি খালাস হয়েছে। কজ অফ ডেথটা উঠে আসেনি, কীভাবে মেয়েটি মারা গেল সেইটা আসেনি। তারপর ওই হিউম্যান সিমেন্টটা ডিটেক্ট হয়নি, মানে ম্যাচ হয়নি, এইসবের জন্যই খালাস হয়ে গেছে। পুলিশের ল্যাকুনা ছিল, ল্যাচেস ছিল প্রচুর, সেই কারণেই খালাস হয়েছে। দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব ধূপগুড়িতে। বিবাহিতকে অবিবাহিত সার্টিফিকেট। ধূপগুড়ির সোনাখালী পঞ্চায়েতে রীতিমতো চাঞ্চল্য, বিবাহিত মহিলাকে অবিবাহিত সার্টিফিকেট প্রদানের, আর তাই পঞ্চায়েতের গেটে তালা দিয়ে বিক্ষোভ তৃণমূলের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রকি চৌধুরী রয়েছে, রকির সঙ্গে কথা বলবো। রকি, এটা কি নিছকই ভুল প্রদানের নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে?
দেখো, বিবাহিত মহিলাকে অবিবাহিত সংশয়পত্র দেওয়াকে কেন্দ্র করে ধূপগুড়িতে চাঞ্চল্য ছড়ালো। সাকুয়াঝোড়া 2 নং গ্রাম পঞ্চায়েত বিজেপি এবং সিপিএম পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের সোনাখালীর বাসিন্দা বেবি খাতুন নামে এক মহিলাকে সেই এলাকারই পঞ্চায়েত সদস্যার সুপারিশে একটি সংশয়পত্র দেওয়া হয়, তাও অবিবাহিত। আর এই ঘটনা জানাজানি হতেই কিন্তু তৃণমূল পঞ্চায়েত সদস্যরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এবং এদিন প্রধান, উপপ্রধান এবং বিজেপির অন্যান্য সদস্যদেরকে পঞ্চায়েত অফিসে তালা মেরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারা জানতে চান যে এইভাবে অবৈধভাবে যে কাগজ দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে। তারা অভিযোগ তুলেছে যে অর্থের বিনিময়ে এই কাগজ প্রদান করা হয়েছে এবং প্রধানকে এর সাফাই দিতে হবে কি কারণে এই অবৈধ কাজ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তারা দীর্ঘক্ষণ কিন্তু সেখানে তালা মেরে বিক্ষোভ দেখান এবং তারা দাবি জানিয়েছেন যে এই ঘটনার পূর্ণ তদন্ত দরকার, তাই তারা লিখিতভাবে অভিযোগ করবেন মহকুমা শাসক এবং বিডিওকে। এই ঘটনার খবর পেয়ে কিন্তু ধূপগুড়ি থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং আটকে থাকা সেই পঞ্চায়েত অন্যান্য সদস্যদের কিন্তু উদ্ধার করে। যদিও এই ঘটনার পর কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, অভিযোগ উঠেছে বিজেপি এবং সিপিএম অবৈধভাবে এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে করে চলছে। তমশ্রী, বেশ রকি। প্রধান তো এইভাবে দিতে পারে না, প্রধান তো পঞ্চায়েতের সার্টিফিকেট দিবে, তারপর প্রধান দিবে। ভাইটাল বিষয়, কিন্তু প্রধান হয়তো টাকা খাইছে, বেনিফিশিয়ারির কাছে টাকা খেয়ে এই কাজটি করছে। কি করলেন আজকে আপনারা? আজকে আমরা তালা ঝুলাইলাম, এটা সুরাহা না হলে আমরা তালা বন্ধই রাখবো। বিয়ে হয়ে গেলে তারা আনম্যারিড সার্টিফিকেট পঞ্চায়েত দিতে পারে না, তখন উনি না করে দেয়। শাহনাজ পারভিন উনি না করে দিয়েছেন। না করে দেওয়ার পরে আমরা শুনতে পাই যে সেই সার্টিফিকেটটা প্রধান নিজ ক্ষমতার বলেই হোক আর ভুল করেই হোক উনি সার্টিফিকেটটা দিয়ে দিয়েছেন। তাহলে কোনো একটা সার্টিফিকেট দিতে হলে তো সেই উচিত হলো সেই পঞ্চায়েতের কনসার্ন নেওয়া। এই কারণেই আজকে আমাদের পঞ্চায়েতরা ক্ষুব্ধ হয়ে গেছে। প্রভাব খাটিয়ে খাস জায়গা দখল, জলাশয় ভরাট করে পার্টি অফিস তৈরির অভিযোগ। বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ বাসিন্দাদের। হাসনাবাদ পঞ্চায়েতের 16 নম্বর বুথের ঘটনা। 10 বছর ধরে জমি দখলের কথা স্বীকার মান্নান মিস্ত্রির। পুলিশি অভিযান হলো। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, পুলিশি অভিযানের পর ছবিটা কি আদেও বদলালো? দেখো, হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের 16 নম্বর বুথ এলাকায় সেখানে জল নিষ্কাশনের যে নালা রয়েছেন বা ড্রেন রয়েছে, সেই ড্রেন ভরাট করেই সেখানে হচ্ছেন একদম পার্টি অফিস। এ নিয়ে কিন্তু একাধিকবার এলাকার মানুষ সোচ্চার হয়েছেন। তারা হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং হাসনাবাদ থানা থেকে পুলিশ এসে বারণও করেছেন যে নিকাশি নালা বন্ধ করে কোনো রকমভাবে কোনো দলীয় পার্টি অফিস করা যাবে না। কিন্তু গতকাল এই ঘটনার পরে আজকে আবার নতুন করে সেই জায়গা দলীয় ঝান্ডা, দলীয় ব্যানার, ফেস্টুন লাগিয়ে সেই জায়গা দখল করা হলো এবং সেখানেই পার্টি অফিস করা হবে। এবং অর্থাৎ 15 নম্বর ওয়ার্ডের বুথ কমিটির সভাপতি তার প্রশ্ন দাবি যে তারা 10 বছর ধরে এই জায়গাটি দখল করে রেখেছে, ফলে এই জায়গায় তারা পার্টি অফিস করবে। কিন্তু এলাকার মানুষের দাবি যদি এই জল নিকাশি নালা বন্ধ করে পার্টি অফিস হয় তাহলে প্রায় 8 থেকে 10টি গ্রামের জল এই পথ দিয়ে যায়, ফলে সেই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেলে একাধিক গ্রাম কিন্তু জলমগ্ন হবে এবং তার জন্যই তারা পুলিশের ব্যবস্থার জন্য জানিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থায় শুনছেন না। পুলিশ বারণ করার পরেও সেখানে দলীয় ঝান্ডা, ফ্ল্যাগ টাঙানো হয়েছে এবং সেই জায়গা দখল করে সেখানেই পার্টি অফিস করবেন, এমনটাই কিন্তু 15 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি জানিয়েছেন। এলাকার মানুষ সোচ্চার হয়েছেন যে কেন জল নিকাশি নালা, অনেক জায়গা আছে কিন্তু জল নিকাশি নালা যেখান থেকে জল যায় সেই জায়গায় কেন ভরাট করে সেখানে পার্টি অফিস করবেন, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং জানিয়ে প্রভাব খাটিয়ে সেখানে রাজনৈতিক পার্টি অফিস করবেন, দলের পার্টি অফিস করবেন, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখলেন ওই এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তমশ্রী। প্রশাসনকে এখনো অনুরোধ করব নিরপেক্ষতা বজায় রেখে এই জল নিকাশি ব্যবস্থার উপরে কোনো পার্টি অফিস তৈরি না হয় সেদিকে সতর্ক নজর রাখা। অন্যথায় গ্রামের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এটাকে প্রতিরোধ করবে। এটা হচ্ছে খাট জায়গা, এখান থেকে জল নিকাশির ব্যবস্থা আছে, কিন্তু এটা হচ্ছে আমরা পার্টি অফিসের জন্য 10 বছর ধরে আমরা দখল করে রেখেছিলাম। সেই জায়গাটায় ওরা আমাদের তৃণমূলীর ফ্ল্যাগ মারা ছিল, ওরা সেই ফ্ল্যাগগুলো সব ফেলে দিয়েছে। আমরা বারবার তাদের সঙ্গে আপোষ করতে চেয়েছি, তারা আপোষে আসেনি। তারপরে আজকে সকালে আমাদের ছেলেরা গ্রামের সমস্ত লোকজন বেরিয়ে জায়গাটা আমরা আবার পুনরায় নতুন করে ঘিরে দিই, কিন্তু আজকে এই বিরোধী দলেরা এসে আমাদের নামে অপচয় ছড়াচ্ছে।
পূর্ত দপ্তরের জমি আর সেই জমিতে বেআইনি দোকান, 50 বছর ধরে রমরমিয়ে ব্যবসা চলার অভিযোগ। হাইকোর্টের নির্দেশে এগরায় 7টি অবৈধ দোকান ভাঙল এবার পুলিশ প্রশাসন। একাধিকবার বলা হয়েছিল জবরদখলকারীদের, তারপরেও কথা শোনায় না। সরাসরি চলে যায় আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, জল তো কলকাতা হাইকোর্ট পর্যন্ত করিয়েছে, তারপরে কি এই ভাঙার প্রসেস শুরু হয়েছে? দেখো তমস্যা, একেবারে যেখানে এগরার যে তাজপুর রয়েছে, কাঁথি এগরা রাজ্য সড়কের তাজপুরের কাছে কিন্তু দীর্ঘ প্রায় 50 বছর ধরেই কিন্তু পূর্ত দপ্তরের জায়গায় দোকানপাট বসেছিল। প্রায় 7টি দোকান বসেছিল, যেখানে প্রশাসনের পক্ষ থেকে বা পূর্ত দপ্তরের পক্ষ থেকে বারবার কিন্তু নোটিশ জারি করা হয়েছিল। সেক্ষেত্রে তারা কিন্তু কোনো উত্তরও দেয় না, আর তারা দখলমুক্তও করেনি। সেক্ষেত্রে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, কলকাতা আদালতের নির্দেশে আজকে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এবং ব্লক প্রশাসনের উপস্থিতিতে সেই 7টি দোকান আর্থ মুভার দিয়ে পরিষ্কার করা হলো, যেখানে দখল মুক্ত করা হলো পূর্ত দপ্তরের জায়গা। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যেখানে উপস্থিত থেকে এই ভাঙাকে কেন্দ্র করে কিছু সময় উত্তেজিত হলেও কিন্তু তারপরে কিন্তু নিয়ন্ত্রণ আনেন। তারপরে কিন্তু পুরো 7টি দোকান দখল মুক্ত করা হলো পূর্ত দপ্তরের জায়গা। সমস্যা বেশ, এটা হচ্ছে 176। আমাদের দোকানগুলো অনেক দিন আছে। এই দোকান মালিক মানে পেছনে জায়গাটা কিনে কেস করেছিল, সেটা মানে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্যে। ঠিক আছে, আমাদেরকে প্রথমত হলো কোনো নোটিশ দেওয়া হয়নি পিডব্লিউডি থেকে। প্রশাসন এখনও অনেকটা কোঅপারেট করেছেন, তো ওর জন্যই ওনারা কোনো অ্যাকশান নেননি। এটা আমরা স্বেচ্ছায় ভেঙে নিয়েছি এতটা। কিন্তু আমরা চাইছি যে আমাদের তো পান বিড়ি দোকান, এখন এরকম হলেও আমরা করতে পারবো। সে 10 দিন হোক কি 15 দিন হোক কি 20 দিন হোক আমরা করে খেতে পারবো। তো সেই হিসাবে যাতে আমাদেরকে সুযোগ দেওয়া হয়, দিলে আমরা খুব উপকৃত হব আর কি। দুয়ারের রিপোর্টার এবার আপনাদের দেখাবো কালজানি নদীর মাটি চুরি। আর্থ মুভার দিয়ে চর থেকে মাটি চুরি হচ্ছে। কালজানি থেকে চর থেকে মাটি চুরি, কালজানির রেল ব্রিজের তলার যে মাটি, সেই মাটি চুরি হচ্ছে। সেচের বাঁধের মাটি চুরি করার বিপদের সংখ্যা। তবে বাধা দিলে গ্রামবাসীদের হুমকির অভিযোগ, এবং শুধু তাই নয়, পুলিশ দিয়ে গ্রেফতারির হুমকি মাফিয়াদের। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, মাফিয়ারা কতটা প্রভাবশালী? যেখানে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেখানে গ্রামবাসীরা যারা সরব হচ্ছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে। একদমই। দেখো তমশ্রী, নিশ্চয়ই এই সমস্ত মাফিয়াদের মাথায় তো বড় হাত রয়েছে, না হলে এত সাহস তারা পান কোত্থেকে? যেখানে গ্রামবাসীরা অভিযোগ জানাচ্ছেন যে এখান থেকে মাটি কাটা হলে রেল ব্রিজ ধ্বংস হতে পারে, রেল ব্রিজে বিপদ হতে পারে, সেচ বাঁধ যে সরকারি টাকায় যে সেচের বাঁধ তৈরি করেছে সেই সেচ বাঁধ ক্ষতি হতে পারে, এমনকি গ্রামও ক্ষতি হতে পারে। সেখানে মাফিয়ারা কোনো রকমই কর্ণপাত করছে না। যদিও গ্রামবাসীরা কিন্তু আজকে এই জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এই আন্দোলনে সামিল হয়েছে এবং আন্দোলনের ফলে কিন্তু সেখানে মাটি কাটা বন্ধ হয়েছে। ইতিমধ্যে পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং যে সমস্ত যন্ত্রপাতি ওখানে ছিল, যে যানবাহন ছিল যেগুলো দিয়ে মাটি পাচার হচ্ছিল, কাটা হচ্ছিল, সেগুলোকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তমশ্রী, বেশ। আমাদের এইখানে অনেক দিন ধরে বাড়ি ঘর আছে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কই যাব? এই যে বানটা হয়েছে আমাদের, এটা পঞ্চায়েতি বান। এই বানটা সরকারি বান। এই বানটা যদি ভাঙা যায় আর এই মাটি কাটলে আমাদের বাড়ি ঘর কিচ্ছু থাকবে না। আমরা কোথায় দেব বাল বাচ্চা নিয়ে? আমাদেরকে পুলিশ প্রশাসনের ভয় দেখাচ্ছে, যে বলছে যে আমরা যদি ওদেরকে বাধা দিই তাহলে ওরা পুলিশ প্রশাসন এনে আমাদেরকে ধরাবে। এই বালি তুললে আপনাদের কি ক্ষতি হবে? এই বালি তুললে আমরা থাকবো কোথায়? আমাদের ঘর বাড়ি সব ভেঙে যাবে, আমরা যাব কোথায়? এই যে রাজ্য সরকার কর্তৃক যে বাঁধ তৈরি করা হয়েছে, এই বাঁধ ঘেঁষে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করে দিচ্ছে। এই গ্রামের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। এই এলাকার সমস্ত মানুষ নদী গর্ভে চলিয়ে যাবে। রেলকেও আমরা জানিয়েছিলাম যে এখানে যে কোনো সময় ট্রেন দুর্ঘটনা হতে পারে। এখানে অবৈধভাবে রেলের পিলারের গোড়া থেকে মাটি তোলা হচ্ছে এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাও রেল এবং ইরিগেশনের জায়গা। কিভাবে আজকে তারা অবৈধভাবে পারমিশন পায়? তারা মুখে বলছে পারমিশন, কোনো পারমিশন পায়নি। অবৈধ কাঠ চোরাই করে পাচার। জলদাপাড়ায় প্রচুর বেআইনি কাঠ বাজেয়াপ্ত। মাদারহাটে পশ্চিম খয়েরবাড়ি কাঠের মিলে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের অভিযান, আর সেখানেই প্রচুর কাঠ উদ্ধার হয়েছে এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কাঠ চেরাই করে কল সিল করে দেওয়া হয়েছে। আর কি
পদক্ষেপ নিয়েছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ? জানবো, সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি রাজকুমার রয়েছে। রাজকুমার, এই যে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ, তারা কি ব্যবস্থা নিল তারপর? দেখো তমশ্রী, জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ আপাতত কিন্তু এই যে কাঠচেরাইয়ের যে কল বা মিল, সেটা কিন্তু তারা সিল করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, এই কাঠচেরাই কলে যে সমস্ত যন্ত্রপাতি ছিল সেগুলো হেফাজতে নিয়েছে এবং এখানে প্রচুর বেআইনি যে কাঠ ছিল সেই কাঠগুলো বন দপ্তর বাজেয়াপ্ত করেছে। বন দপ্তরের বক্তব্য যে এই যে কাঠচেরাই কল, এখানে বেআইনি কাঠ এনে সেগুলোকে চেরাই করা হচ্ছিল, বড় বড় গাছের লগ এখানে এনে চেরাই করা হচ্ছিল, যেই অনুমতি এই যে চেরাই কল সেই চেরাই কলের ছিল না। সেই কারণে গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তর এই অভিযান চালায় এবং অভিযান চালিয়ে কার্যত কাঠচেরাই কলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তমস্তি, বেশ। রেলের টেন্ডারে স্বজন পোষণ, তারকেশ্বর স্টেশনে দোকান পাচ্ছে বিজেপি, কিন্তু ভিন রাজ্যের পদ্মকর্মীদের দোকান দেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগেই ডেপুটেশন অফিসারদের সঙ্গে বচসা বিধায়ক রমেন্দু সিংহ রায়ের। এক্সপ্যান্ডেলে রমেন্দুকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার থেকে শুক্রবার বসতে দিতে হবে। এখানে পাবলিকের অসুবিধা হচ্ছে, আপনি ওই যে নতুন করে মেলার ভেতর যাকে বসিয়েছেন, তুলুন তাকে, তুলুন এভিকশন কালেক্টর এখানে গেল, তুলুন তাকে, যা ইচ্ছা তাই করে চলে যাব। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ? বিধায়কের সঙ্গে অফিসারদের, রেলের অফিসারদের বচসা হলো রমেন্দ্র সিংহ রায়ের সঙ্গে, আবার এক্সপ্যান্ডেলে রমেন্দুকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ তমশ্রী, দেখো যেটা হচ্ছে মানে তারকেশ্বর বিধানসভার বিধায়ক রমেন্দ্র সিংহ রায় মানে রেলের অব্যবস্থা নিয়ে কিন্তু একটি অভিযোগ তুলে রেলের মানে আরপিএফ অফিসারের কাছে সঙ্গে কিন্তু মানে রীতিমতো বাদানুবাদে তোমার জড়িয়ে পড়ে। যেহেতু এখন জানো তারকেশ্বরে শ্রাবণী মেলা চলছে, সেই জন্য রেলের তরফ থেকে সেইভাবে যাত্রীদের জন্য মানে শৌচালয় করে দেয় না, তোমার দেওয়া হয়নি, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। এই অভিযোগ তুলতে তুলতে তিনি সরাসরি কিন্তু আর একটা বড় চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন যে এই যে বিভিন্ন স্টেশন থেকে যে সমস্ত যারা মানে হকার তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে না, অথচ এই তারকেশ্বরে কিন্তু একটি হচ্ছে স্টল, সেইটা মানে ভিন রাজ্যের রাজস্থানের হচ্ছে বাসিন্দাকে দেয়া হয়েছে। সেই স্টলের মধ্যে যে কর্মী কাজ করছেন সে হচ্ছে নন্দীগ্রামের এক কর্মী। ফলে এইটা নিয়ে কিন্তু মানে হচ্ছে বিক্ষোভ দেখিয়েছেন। তিনি সরাসরি জানিয়েছেন যে মানে যেখানে রাজ্যের যারা বেকার রয়েছে, যারা এই স্টেশনে যারা মানে রুটি রুজির সঙ্গে জড়িত ছিল, তাদেরকে বঞ্চিত করে রেল কিন্তু মানে বলা যেতে পারে ভিন রাজ্যে মানে বিশেষ করে বিজেপি শাসিত যে সমস্ত যে মানে রাজ্যগুলো আছে সেখান থেকে টেন্ডার দিয়ে মানে তাদেরকে তো এইখানে বসানো হচ্ছে। এরই প্রত্যুত্তরে কিন্তু কাজিয়া তৈরি হয়েছে। আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি সুশান্ত বেরা উনি কটাক্ষ করেছেন যে না, রেলের যে প্রসেস সেটা টেন্ডার মেনেই হয়েছে, তারা হয়তো টেন্ডার দেয়নি, যার জন্য মানে পায়নি। এই বিষয়টা নিয়ে কিন্তু আজকেই দেখা গেল যে মানে হচ্ছে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু টুইট করে জানিয়েছেন যে এই যে বিধায়ক যিনি এই ধরনের কটাক্ষ করেছেন এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ হচ্ছে মিথ্যে। কিন্তু বিধায়ক রমেন্দ্র সিংহ রায় তার পয়েন্টে কিন্তু স্ট্যান্ড আছেন। তিনি জানিয়েছেন যে রেলের যেভাবে মানে হকার মানে উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু এই এলাকার যারা হকার তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এই রেলের যে বিভিন্ন হকাররা যদি টেম্পোরারি টেন্ডারের মধ্য দিয়ে এরা বসতে পারে সেটাও তারা রাজি, কিন্তু দেখতে পাচ্ছি এদেরকে তুলে দেওয়া হচ্ছে। তুলে দিয়ে এই এজেন্সি যে দোকান পেয়েছে এর বাড়ি হচ্ছে রাজস্থান, আর যে ভাইটি ওখানে কাজ করছে তার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম। তাহলে ভারতীয় রেল আর রইল না, এটা বিজেপির রেল হয়ে দাঁড়ালো। যে ইমিডিয়েট অস্থায়ী টেন্ডারের মধ্য দিয়ে যারা বসছিল তার থেকে একজন বেশি নয়, তাদেরকে জায়গা দিন। ওখানকার স্থানীয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায় যেভাবে রেলের কাছে এসে আর কৈফিয়ত চাইছেন, সেটা
আর নিন্দনীয়। কারণ রেল ভারত সরকারের, সেটা সর্বভারতীয় ব্যাপার, সেখানে টেন্ডার ডেকে কাজ হয়। টেন্ডারে কে বাঙালি, কে রাজস্থানী, কে বিহারি এটা দেখা হয় না। টেন্ডার যিনি পাবেন তিনিই দোকান করতে পারেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রামেন্দ্র সিংহ রায় ওই রেলের ভেতরে গিয়ে বিজেপিকে খুঁজতে গেছেন, সেটাই হচ্ছে ওটা বড় সমস্যা। দুয়ারে রিপোর্টারে বা জলপাইগুড়িতে চলে যাব, সেখানে একটা স্কুলের ঘটনা দেখাবো আপনাদের। শিক্ষকরা না থাকায় স্কুলে মারামারি, ক্লাসে নেই শিক্ষক, মারামারি করে পড়ুয়ারা, আর তাই জলপাইগুড়ি স্কুলে বিক্ষোভ। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, প্রথমেই জানতে চাইবো এই যে ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিক্ষক রয়েছেন, আর এই যে ঘটনা ঘটছে যে যেখানে শিক্ষকরা থাকছেন না, যারা পড়ুয়ারা তারা মারপিট করছেন, কেন নেই শিক্ষকরা? দেখো, জলপাইগুড়ি একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কিন্তু ফণীন্দ্রদেব পরিচিত। এখানে 31 জন শিক্ষক রয়েছেন, কারণ ছাত্র সংখ্যা 910 জন, 9টি ক্লাস রয়েছে। কিন্তু যেটা অভিযোগ যে ছাত্রদেরকে সুশিক্ষিত করার জন্য বাবা মারা স্কুলে ভর্তি করেন, কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার পরিবেশ গত কয়েক মাস ধরে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ হচ্ছে শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না। যে সংখ্যায় শিক্ষক থাকার কথা সেই সংখ্যায় শিক্ষকরা স্কুলে উপস্থিত হন না। 10 থেকে 12 জন শিক্ষক পৌঁছান, কিন্তু তাদের বেশিরভাগই অনিয়মিত থাকার কারণেই কিন্তু নিয়মিত ক্লাস হয় না, এবং ক্লাস না হওয়ার কারণেই কিন্তু ছাত্ররা খেলার ছলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটিয়ে বসে, নিজেদের মধ্যে মারামারি করে বসে আহত। এরকম ঘটনা দিনের পর দিন ঘটতে থাকার কারণেই কিন্তু আজ অভিভাবকরা কিন্তু রীতিমতন ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে তাদের ক্ষোভের কথা জানান, তারা রীতিমতন বিক্ষোভ দেখান এবং প্রধান শিক্ষককে তাদের অভিযোগের কথা তুলে ধরেন। এবং প্রধান শিক্ষক যেটা জানিয়েছেন, তিনি স্বীকারও করেছেন যে শিক্ষকদের উপস্থিত থাকার কথা তারা কিন্তু শিক্ষকরা উপস্থিত নেই, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম শিক্ষক আজকে উপস্থিত হয়েছেন এবং মাঝে মধ্যে এমন ঘটনা ঘটছে সে কথাও স্বীকার করে নিয়েছেন। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি এমনটাও আশ্বাস দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ শুক্রবার শিক্ষকরা সমস্ত যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন, অর্থাৎ প্যারেন্টস টিচার যে মিট হবে সেখানে কিন্তু এই সমস্যা তুলে ধরা হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য পদক্ষেপ করা হবে বলে প্রধান শিক্ষক আশ্বস্ত করেছেন। শান্তনু, ম্যাডাম আছেন, ওনার হাজবেন্ডের সুগার ফল করছে, ফলে উনিও ফোন করে বলছেন যে আমার এরকম হঠাৎ করে হাজবেন্ডের সুগার ফল করছে এবং ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। এইটা কারণে ওনারা আসেন। তারপরে প্রেপের স্যার তো উনি আবার ব্লাড টেস্ট করে দেখেছেন, উনি আবার ঢুকলেন ক্লাস, রীতিমতো ক্লাস নিচ্ছেন, আমরাও ঢুকে গেলাম প্রেপের ক্লাসে। আর বাকি টিচাররা মোটামুটি আসেন, আমাদের মধ্যে একটু গ্যাপ পড়ছে, ভুল বুঝাবুঝি, আমরা সেটা আলোচনা করে না মিটিয়ে নিব এবং গ্র্যাজুয়ালি মিটিং থাকবে প্যারেন্ট টিচারদের, ওনাদের সুবিধা অসুবিধা কি নিশ্চয়ই ওনারা বলবেন, আর আমারও দায়িত্ব আছে সেটাকে কী করে সলভ করা যায়, ইরাডিকেশন করার প্রবলেম। চিতাবাঘের ভয়ে কাটা পড়ুয়ারা। জলপাইগুড়িতে স্কুলের কাছে চিতাবাঘের হানা, আতঙ্কে তটস্থ স্কুল কর্তৃপক্ষ পড়ুয়ারা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শান্তনু রয়েছে। শান্তনু, চিতাবাঘ ধরতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, রীতিমতন কিন্তু একটা বলা যেতে পারে আতঙ্কের পরিবেশই রয়েছে কালিয়াগঞ্জ এবং সংলগ্ন এলাকায়। আমরা দেখেছি যে গুয়াবাড়ি এলাকায় চিতাবাঘ দেখা যাচ্ছে, সেই ছবিও ভাইরাল হয়েছিল এবং এলাকার মানুষজন চিতাবাঘ দেখেছেন এমন দাবিদার রয়েছেন। সেই গুয়াবাড়ি এলাকায় খাঁচা পাতার পাশাপাশি কালিয়াগঞ্জ, যেখানে উত্তমেশ্বর হাই স্কুল রয়েছে, তার পাশেই কিন্তু খাঁচা পেতেছে বন দপ্তর, অর্থাৎ পাশাপাশি দুটো খাঁচা পাতা হয়েছে, ট্যাপ ক্যামেরাও বসানো হয়েছে, কারণ চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে এলাকায়। স্বাভাবিকভাবে তার প্রভাব পড়েছে স্কুলের মধ্যে। ছাত্রছাত্রীরা আতঙ্কিত, অভিভাবক থেকে শুরু করে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছে তারাও উদ্বিগ্ন, কারণ যে কোনো সময় কিন্তু এই প্রাণীটি হামলা চালাতে পারে। যেহেতু স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরা পড়তে আসেন, তারা পড়াশোনায় মনোযোগী হয়ে থাকবেন, সেই সময় হঠাৎ করে দেখা গেল চিতাবাঘ ঝাঁপিয়ে পড়েছেন স্কুলের মধ্যে। সেই কারণে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে স্কুলের চার দেওয়াল কিন্তু আটকে দেওয়া হয়েছে, স্কুলের প্রবেশ যেগুলো পথ রয়েছে সেগুলোকেও কিন্তু আজকে বন্ধ করে কার্যত উত্তমেশ্বর হাই স্কুলে ক্লাস করা হয়েছে এবং পাশাপাশি বন দপ্তরের তরফে সেই এলাকায় পরিদর্শন করা হচ্ছে এবং চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। মাছ ধরতে বাড়ানোর সময় তখন হচ্ছে ফট করে টর্চ পড়ছিল আমাদের বাড়ির সীমানা ঘেঁষে ওখানটায়, তখন ওই বাঘটা গায়ে যখন টর্চ পড়ে, টর্চের আলো, তখন ও লাফ দিয়ে এই সীমানা টপকে, তখন আমরা সবাই লাইট টাইট নিয়ে বেরোই, দেখি নেই এখানটা, বাঘটা চলে গেছে। তারপর ফরেস্ট ডিপার্টমেন্ট আসার পরে তারা এসে এদিকে খোঁজ খবর করে, পায়ের ছাপ ঠাপ খোঁজে, তখন তারা কনফার্ম হয়, তারাও গ্যারান্টি দেয় যে 100% এটা লেপার্ড। বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় চিতাবাঘের সন্ধান পাওয়া যায় এবং চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে, খাঁচাও বসে গেছে এবং
প্রশাসন থেকে চেষ্টা করছে সেই চিতাবাঘকে লোকেট করবার জন্য এবং তাকে ধরবার জন্য। আমিও এই বিদ্যালয়ে আতঙ্কিত রয়েছি, কারণ আমাকে ছোট ছোট শিশুদেরকে নিয়ে কাজ করতে হয়। আমরা তো দুপুরবেলা খাঁচাটা পাতিয়ে গেছি, তো এখন রাত্রেবেলা আমরা একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে গেলাম। মাইকিং করলাম আর কি, লোকজন যেন রাত্রেবেলা না বেরোয়, যেহেতু লেপারটা দেখা গেছে গতকালকে সবাই লোক বলছে এখানকার, সেই জন্য আমরা একটু মাইকিং করে জনসাধারণকে সতর্ক করে দিলাম যে তারা যেন রাত্রেবেলা একটু সাবধানতা অবলম্বন করে বাড়ি থেকে বের হয়। বন্ধ হয়ে গেল কাঁথির শ্রীরূপা সিনেমা হল। প্রাচীন সিনেমা হলে পর্দা পড়ল শেষবারের মতো। একটা সময় এই সিনেমা হল ঘিরেছিল মানুষজনের মধ্যে উন্মাদনা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুজিত রয়েছে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, এই যে উন্মাদনা, আর সেই উন্মাদনায় আর থাকবে না, শেষবারের মতো পর্দা পড়ল শ্রীরূপা সিনেমা হলে। সিনেমা প্রেমীরা তারা কি বলছেন? শহর কাঁথির বাসিন্দাদের কাছে বলা যায় এই সিনেমা হল অর্থাৎ শ্রীরূপা যে সিনেমা হল তা কিন্তু একটা আবেগের নাম। আবেগ, বন্ধুত্ব, জগতমশ্রী সব কিছু ঘিরেই কিন্তু এই হল। শহরের মধ্যিখানে অবস্থিত এই হলে মানুষের যাতায়াত ছিল এবং একটা সময় সব দিনই কিন্তু মানুষজন যেতেন সেখানে। এই বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম অনেক কথাই রয়েছে এবং স্মৃতি রোমন্থন করছেন তারা কারা, যারা নিয়মিত এই কাঁথির সিনেমা হলের দর্শক ছিলেন। আজ সেই সিনেমা হল বন্ধ হয়ে গেল। আসলে এ যেন কালের নিয়ম, যখন কিনা সিনেমা হলে দর্শক কমছে, যখন কিনা হাতে হাতে মোবাইল এবং ডিজিটালের যুগ, তখন কিনা যে ভাটা দেখা দিয়েছে সিনেমা যে হলগুলোতে, তার ফলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কিন্তু বাধ্য হলে কি হবে, এলাকার যারা মানুষ তারা কিন্তু তাদের পুরনো দিনের কথা মনে করছেন। শ্রীরূপা সিনেমা হলকে ঘিরে তাদের যে আবেগের কথা এবং বন্ধুত্ব গড়ে ওঠার কথা, ভালো লাগার কথা নিয়ে তারা আলোচনা করছেন। কোথাও গিয়ে তারা যেন নস্টালজিক হয়ে পড়ছেন, বোঝাই যাচ্ছে। সুজিত, আপনি এখানে কি করতেন? আমি এখানে হিসাব রক্ষণের কাজে ছিলাম। আচ্ছা, এখন তো সিনেমা হলটা বন্ধ হয়ে গেছে, আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি বলতে বাবু, তখনকার দিনে স্মৃতি, আনন্দ, সিনেমা হলে কাজ করা মানে অন্য কাজের তখন ভুলেই গেছি যে এইখানে কাজ করবো, জীবনটা কাটি। মুড়ি বেঁধে নিয়ে এসে এখানে সবাই বসতো সকাল থেকে, একটা বইতে আমরা দেখেছি। কিন্তু এই ডিজিটাল যুগ হয়ে গিয়ে এমন হয়ে গেল যে আর লোকই এলেন, দর্শকই পেলেন না এখন মালিক। আর আমাদের তো এই বয়সে আর কোথাও যাওয়ার মতো রাস্তা নেই। দুয়ারে রিপোর্টারের সবশেষে ইলিশ প্রেমী বাঙালিদের জন্য একটা সুখবর দিই, কারণ জালে 400 টন ইলিশ। কাকদ্বীপে মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি। 14 জুলাই সমুদ্রে যায় ট্রলার। গত দুদিনে জালে প্রায় 400 টন ইলিশ। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তার মানে এবার বাঙালির পাতে সেই রূপলি ফসল পড়তে চলেছে। হ্যাঁ দেখো, বাঙালির জন্য কিন্তু সুখবর বটেই। একদম দুদিনে প্রায় দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত ঘাট থেকে প্রায় 400 টন ইলিশ কিন্তু বাজারজাত হয়েছে, এমনটাই কিন্তু মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু অন্যদিকে আরও একটি খবর যেটা রয়েছে যে আবহাওয়া এই মুহূর্তে খারাপ, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমস্ত ট্রলার কিন্তু ফিরে আসতে হয়েছে। অর্থাৎ আপাতত এই 400 টন ইলিশ নিয়ে কিন্তু ফিরে আসতে হয়েছে। এরপর যে এই আবার কিন্তু আবার যখন আবহাওয়া ঠিক হবে, অর্থাৎ আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজকে 24 তারিখ এবং 28 তারিখ পর্যন্ত কিন্তু এই আবহাওয়া থাকবে এবং তারপর আবার কিন্তু মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দেবে রূপালী শস্যের সন্ধানে। ততদিন কিন্তু ওয়েট করে থাকতে হবে, মানে কারণ যেই আপাতত যে ইলিশটা মৎস্যজীবীরা বলছিলেন যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ইলিশ কিন্তু সমুদ্রে এসছে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলেও কিন্তু সেই মাছ এসছে, কিন্তু সেটা ধরা সম্ভব হচ্ছে না। আবহাওয়া খারাপ, তারা কিন্তু ফিরে আসছেন একে একে মৎস্যজীবীরা। সমশ্রী।